হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টারে কর্ণজিৎ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচ খুব শিগগিরই শুরু হতে চলেছে। সেই টেস্ট ম্যাচটারই প্রিভিউ করব। ভারতবর্ষ 2-1 পিছিয়ে যথেষ্ট প্রেশারে ভারতবর্ষ রয়েছে। কি মনে হচ্ছে কর্ণজিৎ? একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন দিয়ে শুরু করছি, তারপর আমরা ডিটেলসে ঢুকবো, এক একটা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। একদম সোজা প্রশ্ন, ইন্ডিয়া কি কামব্যাক করতে পারবে? একটু চাপ আছে। মানে যেরকম যা সিচুয়েশন তৈরি হয়েছে এখন ইন্ডিয়ার টিমের জন্য, এবং প্রিভিয়াস ম্যাচ ইংল্যান্ড যেভাবে জিতেছে, সব কিছু মিলিয়ে তুমি যদি দেখো, মানে আমরা পরে বিস্তারিত আলোচনাতে আসছি, কিন্তু আপাতত যা দেখতে পাচ্ছি তাতে একটু তো চাপ লাগছে। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতবর্ষ এখনো অবধি 9টা টেস্ট ম্যাচ খেলেছে, একটাও জেতেনি, 4টে হেরেছে, 5টা ড্র। এবং 2019 সালের পর থেকে ইংল্যান্ড এই পার্টিকুলার ভেন্যুতে টেস্ট ম্যাচ হারেনি। সব দিক থেকেই কিন্তু ইংল্যান্ডের ফেভারে বিষয়টা যাচ্ছে। এবং ক্লোজ ম্যাচ হয়েছিল লর্ডসে, আমরা জানি লর্ডস টেস্ট ম্যাচে একটুর জন্য আমরা হেরে গেছিলাম। ওরকম একটা ম্যাচ কিন্তু একটা মোমেন্টাম দেয় একটা দলকে, সেটা ইংল্যান্ডের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। তো ইংল্যান্ড ফেভারিট। লর্ডস টেস্টের আগে যেরকম ভারতবর্ষ ফেভারিট ছিল, এবারে কিন্তু ইংল্যান্ড ফেভারিট। এবং এই টেস্ট সিরিজটা কতটা নেক্সট লেভেলের হচ্ছে, কতটা মজাদার হচ্ছে ক্রিকেট প্রেমীদের জন্য, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে এখান থেকেই। যে একটা টেস্টের আগে তোমার মনে হচ্ছে যে এই দলটা ফেভারিট, পরের টেস্ট ম্যাচের আগে তোমাকে মনে হচ্ছে যে ওই দলটা ফেভারিট। দেখো, এইটা এছাড়াও আরেকটা কারণ হচ্ছে পার্টিকুলার এই টেস্ট ম্যাচটা আরো মজাদার হবে। তার একটা কারণ হচ্ছে এটা ইন্ডিয়ার জন্য ডু অর ডাই। ইন্ডিয়াকে এটা জিততেই হবে যদি সিরিজে টিকে থাকতে হয়, নয়তো অলরেডি তুমি হেরে গেলে তাহলে তোমার তারপর সে মানে 2 হলো 3-2 হলো না 3-1 হলো, কিছু যায় আসে না। তুমি যদি 4 নম্বর টেস্টে তোমার যদি রেজাল্ট চলে আসে যে ইংল্যান্ড জয়ী এই সিরিজে, তাহলে খেলা শেষ। অ্যাটলিস্ট এটাকে ড্র করতে হবে ইন্ডিয়াকে, অ্যাটলিস্ট মিনিমাম। তাহলে তবু একটা থাকবে যে ঠিক আছে, চলো আমরা ড্র করে ফিরবো। তবে আমার মনে হয় যে এই টিমটা যেরকম ক্রিকেট খেলেছে, আমরা জানি ম্যাক্সিমাম দিনই কিন্তু এই টিমটা মানে বেটার ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের তুলনায়। তো অ্যাটলিস্ট ড্র করে ফেরা উচিত। এবার সবসময় রেজাল্ট অ্যাকচুয়ালি হিতে কাজ করে না। 2-1 এই মুহূর্তে আমরা পিছিয়ে রয়েছি, আমাদের পিছিয়ে থাকার কথাও নয়, সেটাও একদম সত্যি কথা। আরেকটা যেটা ব্যাপার, ডু অর ডাই ম্যাচ যেরকম, সেরকম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে বুমরা টেস্ট ম্যাচে খেলবে, কারণ ডু অর ডাই। এবং বুমরা এটা খেলে দেবে মানে হচ্ছে তারপরটা বুমরা খেলবে না। বুমরাকে অ্যাকচুয়ালি এটা খেলতেই হবে, ঠিক আছে, কারণ এছাড়া অপশন নেই। এবার তো তার একটা কারণ হচ্ছে কর্ণজিৎ যে ডু অর ডাই, তার আরও একটা কারণ আছে, সেটা আমি জানি না দর্শকরা জানে কিনা। আকাশদীপ চোটের জন্য এই টেস্ট ম্যাচটা খেলবে না, এবং তার সঙ্গে সঙ্গে আর্শদীপও আনঅ্যাভেলেবল, সেও চোটের জন্য সেও অ্যাভেলেবল নয়। এবং এটার জন্য বলতে যাচ্ছিলাম একটা মেবি এর পরেরটাতেও হয়তো আমি জানি না কি করবে, নাও খেলতে পারে, কিন্তু আমার মনে হয় যদি এটা জিতে যায় ইন্ডিয়া একবার, এর পরেরটার বুমরাকে ডেফিনেটলি খেলা উচিত। খেলা তো উচিত, তার কারণ জানি না ওয়ার্কলোড না, কারণ বিষয়টা হচ্ছে দেখো এখন চলে এসেছে। তার আগে অবধি জিনিসটা ছিল যে ঠিক আছে 3টে খেলবে, রেজাল্টসের উপর ডিপেন্ড করছে, করছে। এবার যদি এটা জিতে যায় এবং তারপর বুমরা না খেলে, সেটা ইন্ডিয়ার জন্য মানে খুব খুব কঠিন পরিস্থিতি হয়ে যাবে আর কি। কারণ দুটো বলার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর বাকি রয়েছে সিরাজ, প্রসিদ্ধ, এরা দুজন। এর জায়গায় নতুন কে আসবে? আনসুল কাম্বোজের নাম শোনা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই লাস্ট ম্যাচে যখন 2-2 সিচুয়েশন, সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্লেয়ার যে প্রথমবার খেলতে নামছে ইংল্যান্ডে, সে যতটা করতে হবে, ফোর্থ টেস্ট ম্যাচটা খেলবে, ফিফথ টেস্ট ম্যাচটা আনসুল কাম্বোজ খেলবে, এটা মানে সেটা খুব খুব প্রেসার হয়ে যাবে একটা এর জন্য। আর সেখানে একদম মানে বুমরা হচ্ছে একদম পারফেক্ট সেই জায়গায় খেলার জন্য। তো আমার মনে হয় যদি আমরা জিতে যাই, তাহলে বুমরা ডেফিনেটলি খেলা উচিতই। এবার দেখা যাক সেটা ভবিষ্যৎ বলবে কি হয় না হয়। তবে আগে থেকেই ঘোষণা করা ছিল বুমরা 3টে খেলবে, এবার এটা সম্পূর্ণরূপে বুমরার উপরেই ডিপেন্ড করবে। কোচ, ম্যানেজমেন্ট একটু ভাই একটু পুশ করে নাও নিজেকে, ভাই খেলে নাও একটা। না আসলে কি হয়, ফাস্ট বোলারদের ক্ষেত্রে পুশ করতে গেলে তো চোট খেয়ে যায়, সেই চোট খেয়ে 1-1.5 বছর বাইরে হয়ে যাবে। সেটার থেকে একটা টেস্ট ম্যাচ যেতে দিল, এরকম একটা ব্যাপার আর কি। তো কিছু মানে আমি না, এটা মানে কি বলতো, এই বিষয়গুলো আমি ঠিক বুঝি না। মানে যেতে দেওয়া ঠিক আছে, তুমি যেতে দাও, অন্য অনেক টেস্ট ম্যাচ আছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া এগুলো না যেতে দেওয়াই ভালো। ওয়ার্কলোডের বিষয়টা আমার কাছে খুব একটা পরিষ্কার নয়, সিনিয়র ক্রিকেটারদের কাছেও পরিষ্কার নয়। তারাও বারবার ওয়ার্কলোড নিয়ে কথা বলেছে, এবং তারা খুব যে বুমরার পক্ষে কথা বলেছে ব্যাপারটা এরকম নয়। আমি একটা কথা মানে আগের দিনও বলছিলাম, আজকে বলছি, সিরাজ তো করে যাচ্ছে কন্টিনিউ, সিরাজ তো অনেক ওভার করছে এবং পরপর তো খেলে যাচ্ছে, ঠিক আছে, মানে একটা যদি প্রয়োজন পড়ে এরকম সিচুয়েশন হয়, তোমার উচিত একটা খেলা, সেটা সময় বলবে। আর নেক্সট যেটা টপিক, সেটা হচ্ছে করুণ নায়ার বাদ যাবে, এটার ব্যাপারে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম, যদি না গৌতম গম্ভীর গিল প্রচন্ড ট্রাস্ট দেখাতো। অ্যাকচুয়ালি ট্রাস্ট না দেখানোটাই শ্রেয় ছিল, কারণ ট্রাস্ট দেখি রেজাল্ট না এলে তখন কিন্তু প্রচন্ড ক্রিটিসিজম হতো। অনেকেই বলেছিল কেন চান্স দেওয়া হচ্ছে না, এবং ইভেন লাস্ট টেস্ট ম্যাচের পরে আমি মোটামুটি যা দেখতে পেয়েছি, তাতে সবাই বলে দিয়েছে মোটামুটি যে করুণাকে বিভিন্ন রকম ট্রলও প্রচুর দেখেছে, এবং অনেকেই বলেছে যে যথেষ্ট চান্স দেওয়া হয়েছে। আমি মনে করেছিলাম মেবি হয়তো আর একটা পেলেও পেতে পারে, বা আমি আগের দিনই বলেছিলাম যে ডাউট আছে যে আরেকটা পাবে কি পাবে না, পেলে আরেকটাই পাবে,
ঠিক আছে, তো তার আগেই মোটামুটি জানতে পারা যাচ্ছে যে করুণ নায়ার থাকবেই না, মানে মোটামুটি করুণ নায়ারের জন্য শেষ ধরে নিতে পারো তুমি। অ্যাকচুয়ালি করুণ নায়ার দেশে ফিরে আসবে সেরকমটাও শুনতে পাওয়া যাচ্ছে, দেখা যাক যে শেষ অবধি কি হয়। তবে সাই সুদর্শন দেখো প্রথম টেস্ট ম্যাচটা খেলেছিল, ফেল করেছে, লাস্ট দুটো সাই খেলবে, সেক্ষেত্রে ও 3টে সুযোগ পেলো, করুণ নায়ারও 3টে সুযোগ পেলো। এবার যে বেটার রেজাল্ট দেবে, সাই খেলুক দুটো, কি করে দেখি আমরা, তার উপরে ডিপেন্ড করবে ভবিষ্যতে কে খেলবে না খেলবে। বাকি স্পটগুলো তো মোটামুটি ব্যাটসম্যানদের যা আছে সেগুলো ফিক্সডই আছে। এখন যেটা ভাববার মতন বিষয় সেটা হচ্ছে সাই সুদর্শনকে আনবে গৌতম গম্ভীর, নাকি এটাও করা হতে পারে, কারণ মানে যেহেতু আর কি পান্ত সে আর কি আনফিট, সে কিপিং করতে পারবে না অত ওভার, 100 ওভার 120 ওভার কিপিং করতে পারবে না দুটো ইনিংস মিলিয়ে। ব্যাটও অ্যাকচুয়ালি একটু কষ্ট করেই করেছে আগের দিন, হয়তো দেখে মনে হয়েছে এর পরবর্তীতে হয়তো সেটা দেখে মনে হবে না যে অতটা কষ্ট, মাঝখানে গ্যাপ পেয়েছে অনেকটা, একটা লম্বা গ্যাপ পেয়েছে লর্ডস টেস্টের সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের টেস্টের মধ্যে। কিন্তু আমার মনে হয় যে ঋষভ পান্ত কিপ তো করতে পারবে না, যা বুঝতে পারছি, যা রিপোর্টস আপাতত পড়ছি, আমি জানি না পরবর্তীতে কি হয়, ম্যাচে হয়তো ঋষভ পান্ত কিপ করতেও পারে না, যদি অ্যাকচুয়ালি আগের দিনে যেরকম অবস্থা ছিল সেরকম অবস্থায় থেকে থাকে তাহলে কিপ করতে পারবো না, করা উচিত না ভাই, ও করতে গিয়ে আরো বড় ইনজিওর হয়ে যাবে। ধ্রুব জুরেলকে কিন্তু কিপার হিসেবে আনা হতে পারে, এবং কে বলতে পারে যে ধ্রুব জুরেলকে আনা হবে, ধ্রুব জুরেল যারা আর কি, মানে সেই কারণে সাই সুদর্শন চান্স পেল না, কারণ পান্তের চোট, তার জায়গায় একটি কিপার আনতে হবে। অবভিয়াস চয়েস হচ্ছে ধ্রুব জুরেল, আর কেউ নেই টিমে, তাহলে ধ্রুব জুরেল ফার্স্ট ডাউন হয়ে গেল। আর যদি কথা রান মেরে দেয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ধ্রুব জুরেল টেস্ট ফরম্যাটে সাকসেস পেতে পারে, তার কারণ ওর ব্যাটিং আমি দেখেছি, টেম্পারামেন্ট রয়েছে প্লেয়ারটা, এবং যাদের টেম্পারামেন্ট রয়েছে তাদের টেস্ট ক্রিকেটে একটা লেভেল অবধি সফলতা পাওয়ার চান্স থাকে সবসময়। সেই জায়গা থেকে কিন্তু কে বলতে পারে যে হঠাৎ করে মানে সাই সুদর্শনেরই প্লেস, কিন্তু ধ্রুব জুরেল এমন একটা পারফরমেন্স দিয়ে দিল যেখান থেকে ওই মানে দুটো কিপারই অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট 3টে কিপার, KL রাহুল 3টে কিপার অ্যাকচুয়ালি পার্মানেন্ট হয়ে গেল টিমের মধ্যে, এরকমও কিন্তু আমরা দেখতে পেতে পারি ভবিষ্যতে। দেখা যাক সেটা হয় কি হয় না, সময় বলবে। আরও একটা যেটা অপশন আমি বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে পড়ছি কনজিৎ, প্রথম কথা তুমি আমাকে এইটার ব্যাপারে ওপিনিয়ন দাও, যেটা আমি বলছি ধ্রুব জুরেলকে ফিট করা, মানে এটা এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো, নাকি তুমি মনে করো সাইয়ের সঙ্গেই যাওয়া উচিত? 1 নম্বর এটা। আর 2 নম্বর এটা যে অনেকে বলছে ওয়াশিংটন সুন্দর হচ্ছে ফার্স্ট ডাউনে, মানে তাকে যদি ফার্স্ট ডাউনে আনা যায় কোনোভাবে, এবং সেক্ষেত্রে মেবি নিচে ওয়াশিংটন সুন্দরটা আমি দেখেছি অনেক জায়গাতেই আমি দেখছিলাম, হ্যাঁ, কারণ টেকনিক আছে এবং এভারেজও কিন্তু টেস্ট ক্রিকেটে যথেষ্ট ভালো। হ্যাঁ, মানে আমি প্রথমে যদি ধ্রুব জুরেলের কথাটা বলি, আমি স্টিল এখনো 3 নম্বর স্পটটা একটা প্রপার ব্যাটারের জন্য দরকার, এবার ধ্রুব জুরেলও সেটা করতে পারে, ঠিক আছে, কিন্তু আমি স্টিল একটু সাইয়ের উপর বেশি, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সাই বেটার, ঠিক আছে, এটা আমার মতামত, ঠিক আছে, অন্য কারোর নাও মনে হতে পারে, কিন্তু তুমি যেটা বললে সেটাও হতে পারে, এবং সেটা যদি একবার হয়ে যায়, মানে কোইন্সিডেন্টাল হলো যে অ্যাকচুয়ালি ধ্রুবকে খেলানোর খুব ইচ্ছা হিসাবের জন্য খেলা হলে কোইন্সিডেন্টালি হবে, কারণ ফার্স্ট চয়েস অবভিয়াসলি সাই সুদর্শন হবে আমার মনে হয়, ঠিক আছে, মানে যদি গৌতম গম্ভীরের দিক থেকে বলো বা গিলের দিক থেকে বলো, তো কিন্তু সিচুয়েশন এমন তৈরি হচ্ছে জুরেলকে ওখানে খেলাতে হবে, এবং জুরেল যদি সেখানে রান মেরে দেয় তাহলে সাই সুদর্শনের জন্য খুব প্যাথেটিক ব্যাপার হবে, একটা টেস্ট ম্যাচ চান্স, ঠিক আছে, হ্যাঁ, এবং কিন্তু মানে আমার দিক থেকে আমি যদি বলি তাহলে আমি এখনো সাই সুদর্শনকে, কারণ আমার মানে ওর আমি খেলা দেখেছি মোটামুটি, ঠিক আছে, ম্যাক্সিমাম T20 দেখেছি, কিন্তু T20 যে টেম্পারামেন্টেও খেলে, এগেন তুমি যেটার কথা বলছিলে টেম্পারামেন্টের কথা, আমি দেখেছি প্রচন্ড নার্ভ ধরে খেলতে পারে এবং মানে খুব সুন্দর ডিসিশন মেকিং, তো আমার সেই জন্য মনে হয় যে ও টেস্টে সফলতা পেতে পারে, ঠিক আছে। এবার অনেকেই বলতে পারে যে রেকর্ড ভালো না, রান ভালো, আমি সেগুলো সব জানি, ঠিক আছে, আমি জেনে এই কথাটা বলছি, ঠিক আছে, আমি সাই সুদর্শনের দিকেই দেখি। ডোমেস্টিকে করুণ নায়ারের বিশাল পারফরমেন্স ছিল, কিন্তু তারপরেও আমরা বলেছিলাম যে না, সফলতা পাবে না, 3টে টেস্ট ম্যাচ হয়ে গেছে, আমরা দেখতে পেয়ে গেছি সব সময় যে ডোমেস্টিকে বিশাল ভালো খেললে সে মানে সেনা কান্ট্রিতে ভালো খেলবে এটা একেবারেই নয়, এবং ডোমেস্টিকে খারাপ থাকে, মানে ক্রিকেট মানে কোনো কিছুই জগতে অতটা সোজা নয়, হ্যাঁ, মানে হলে ওটা হবে, ওটা হলে সেটা হবে, তুমি বলতে পারো যে এখানে খেলছে, হ্যাঁ প্লেয়ারটা ভালো খেলছে, তার মানে যে সে সফলতা পাবে এটা কখনোই নয়, মানে আমি অন্তত মনে করি না। হ্যাঁ, তবে করুণ নায়ারকে সবসময় ডাউট ছিল, এবং করুণ নায়ারের ডাউট আমরা শুরুতেই প্রকাশ করেছিলাম, বহুত খিস্তিও খেয়েছিলাম, যাই হোক আফটার অল হ্যাঁ ঠিক আছে, এখন সবাই বুঝে গেছে, যারা প্রশ্ন তুলছিল তারা এখন দেখে আর কমেন্ট করে না ভয়, যে আলাদা বিষয়। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে কুলদীপ যাদবের কি কোনো রকম ভাবে, আচ্ছা মাঝখানে একটা মিস করে গেছি, ওয়াশিংটন সুন্দরের, আচ্ছা ওয়াশিংটন সুন্দরের যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সুন্দরকে কিন্তু ট্রাই করে দেখা যেতে পারে। কেন বলছি, কারণ যদি সুন্দর ফার্স্ট ডাউন পজিশনে একবার ফিট করে যায় বাই চান্স, তাহলে কিন্তু ক্যাপ্টেন গিলের কাছে আগামী কয়েক বছর অনেক অপশন বোলারদের হিসেবে থাকবে, মানে একটা খুব ভার্সেটাইল টিম হবে। মানে ধরে নাও একটা
আমি বলছি জ্যাক কালিসের যদি 50% করে দেয় ওয়াশিংটন সুন্দর, 60% করে দেয়, সেটা কিন্তু একটা ক্যাপ্টেনের জন্য বিশাল অনেক বড় নাম নিয়ে নিলে তুমি, যাই হোক। কিন্তু যদি 3 নম্বরে ফিট করে যায় তাহলে তো ব্যাপারটা ওরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, কিন্তু মানে আমার এখানে না মানে অ্যাকচুয়ালি মানে ওয়াশিংটন সুন্দরে কিন্তু টেকনিক খারাপ নয়, ওয়াশিংটন সুন্দর কিন্তু এভারেজ 40 এর উপরে। ওয়াশিংটন সুন্দর ভালো ব্যাটসম্যান, ঠিক আছে, মানে ভালোই ব্যাটসম্যান, তুমি ওকে অ্যাজ এ ব্যাটসম্যান কনসিডার করতে পারো, ঠিক আছে, মানে এরকম না যে একটা কোনো মতে খেলে দেবে একটা, এরকম নয় একেবারেই, ঠিক আছে। কিন্তু আমার না একটা মানে আমার মন বলছে যে ওকে ট্রাই করা উচিত, কিন্তু মাথা বলছে যে উচিত নয়। তার কারণ 3 আর 4 এই দুটো পজিশন এমন একটা পজিশন না, এটা স্টেজটা সেট করে, এটা খুব রিস্কি কল, ঠিক আছে, রিস্কি কল। আর টেস্ট ক্রিকেট দেখো এক সময় হচ্ছে রাহুল দ্রাবিড় খেলেছে, তারপরে চেতেশ্বর পূজারা খেলেছে, ঠিক আছে, তো ওই জায়গাটা খুব খুব ভাইটাল জায়গা ওয়াশিংটন সুন্দর ব্যাপারটা ঠিক আছে, এবার খুব ভাইটাল জায়গা। আর আমার মনে হয় না মানে এই যে রিস্কি কলটা, এগুলো T20 ওয়ানডেতে ইজ ওকে না। এটা যদি শোনো অন্য কেউ কোচ হতো তাহলে আমি মনে করতাম যে না এটা সম্ভব নয়, কিন্তু গৌতম গম্ভীর তো কোনো ঠিক নেই। এবং টেস্টের ক্ষেত্রে আর মানে যখন তুমি ইংল্যান্ডে খেলছো, এটা প্রচন্ড হাই রিস্ক, আমার মতে প্রচন্ড হাই রিস্ক, মানে এটা হাই রিস্ক, মানে যদি বেনিফিট পাও বিশাল পাবে, নালে খুব হ্যাঁ এটা নিতে গেলে, কারণ ওই কিন্তু খুব ট্রলও করবে কি 3-4 যদি একটু গড়বড় হয়ে যায়, তাহলে কিন্তু তুমি রানের ডিফারেন্সটা অনেকটা দেখতে পাবে, ঠিক আছে। এটা মানে এটা খুব ভাইটাল ডিসিশন, দেখা যায়। আমি জানি না, মানে আমার মানে মন থেকে মনে হচ্ছে ওকে ট্রাই করা যেতে পারে, ওর মধ্যে যথেষ্ট পটেনশিয়াল সব রয়েছে, কিন্তু আমার মাথা বলছে যে করা উচিত না। দেখা যাক। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে কুলদীপ যাদব। কি মনে হচ্ছে কুলদীপ যাদব তো দেখো ডিজার্ভ করে, এবং কুলদীপ যাদব এখনো অব্দি দেখো ডিজার্ভ এখনো করে, ফার্স্ট টেস্ট থেকে করছে, সেকেন্ড টেস্টে করেছে, থার্ড টেস্টেও করেছে, ফোর্থ টেস্টেও করে, কিন্তু ইংল্যান্ড জায়গাটা ওটার জন্য নয়। এক তো ইংল্যান্ড নয়, আর দ্বিতীয় কথা মানে আমি একটা দেখো, তুমি জাদেজাকে বাইরে এনে তো কুলদীপকে ঢোকাতে পারবে না, ঠিক আছে, তো ওই অপশনটা বাদই। আর একটা অপশন আছে, তুমি একটা এক্সট্রা খেলালে, তাহলে তোমাকে সুদর্শন বলছি ওয়াশিংটন সুন্দরকে বাদ দিয়ে ওকে ঢোকাতে হবে, যেটাও হবে না, ঠিক আছে। আর যদি সেটা ছেড়ে মানে তার এই মেন কারণটা হচ্ছে কুলদীপ যতই ভালো বল করুক, ইংল্যান্ডে যেটা আমি ফার্স্ট দিন থেকেই বলছি, একটা এক্সট্রা ব্যাটারের প্রয়োজন। এটা আমি একদম মানে ফার্স্ট দিন থেকে ফিল করেছি, এবং আমি মানে কন্টিনিউ গোটা সিরিজ ধরে ফিল করেছি যে এমন একজনকে লাগবে যে তোমাকে ব্যাট করে দিতে পারবে। তো সেই জায়গাতে মানে আমি কুলদীপকে দেখছি না, আমি ফোর্থেও দেখছি না, ফিফথেও দেখছি না, যদি না পিচে আলাদা করে পিচ যদি চেঞ্জ না হয়ে যায়। কারণ অ্যাকচুয়ালি ইংল্যান্ডে যেরকম পিচ হবে আমরা আশা করেছিলাম, সেরকম তো হয়নি অ্যাকচুয়ালি। তো মানে সেই হিসেবে যদি আমরা দেখতে পাই যে ফিফথ টেস্টে এরকম কিছু এলো যে স্পিনিং হবে, সেক্ষেত্রে হয়তো তখন মানে ওয়াশিংটন সুন্দরের জায়গায় আমরা কুলদীপকে দেখতে পেতে পারি, কিন্তু আমার মনে হয় না সেরকম হবে। তো আমি কুলদীপকে দেখছিই না অ্যাকচুয়ালি। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে তুমি দেখো এই পার্টিকুলার সিরিজে ইংল্যান্ডের টেলেন্ডাররা তারা যে পরিমাণ রান দিতে পেরেছে, সেই পরিমাণ রান ইন্ডিয়ার টেলেন্ডাররা দিতে পারেন। আর সেই জায়গায় কিন্তু উন্নতির এখন আর কোনো আলাদা করে সম্ভাবনা নেই। এটা এরকম জিনিস নয় যে তুমি হঠাৎ করে চাইলে এই সিরিজে বেটার করবো, বেটার হয়ে গেল। এটা একটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি আজকে থেকে এটা ভাবনা চিন্তা শুরু করলে তোমার 1 বছর বাদে গিয়ে এই রেজাল্টটা তুমি পাবে। তো সেই জায়গায় তো ইন্ডিয়াকে একটু ভাবতে হবে, কিন্তু এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কারণ তুমি ভাবো সিরাজ, বুমরা, যেহেতু এরা শুধুমাত্র বল খেলেছে, একদমই রানে কিছু করতে পারেনি, যে কারণে কিন্তু 22 রানের গ্যাপটা একটু যদি ওরা কিছু করে দিতে পারতো, মানে কথার কথা ইংল্যান্ড যদি ওই সিচুয়েশনে থাকতো, তখন কিন্তু কার্সের মতন একজন কেউ এসে একটা রান করে দিচ্ছে। কারণে ডিফারেন্সটা কোথায় তৈরি হয়ে যাচ্ছে ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে, বা অস্ট্রেলিয়ার মধ্যেও তুমি বলতে পারো। এই যখন এই সিচুয়েশনটা হচ্ছে না, আমরা ভাবছি যে বুমরা কোনো মতে টিকে যাক, ঠিক আছে, বা সিরাজ কোনো মতে টিকে যাক, এটাই কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। এই কোনো মতে এবার তুমি বাসির অব্দি চলে গেলে আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু মানে যখন কার্স খেলছে বা তুমি ওদিকে ধরে না কথার কথা স্টার্ক নেমেছে, তুমি কিন্তু জানবে যে ব্যাটে রান করবে, ঠিক আছে। তো মানে মানে বলার বলে যে কিছু তুমি আগে চলে যাও স্টুয়ার্ট ব্রড, তুমি তার আগে চলে যাও অস্ট্রেলিয়া গেলে জনসন, মানে ঠিক আছে, এরা কিন্তু একটা কিছু দিয়ে, তুমি যখনই জাদেজার আগের ম্যাচে জাদেজার দিক থেকে ভাববে, তখনই তোমার মনে হবে যে জাদেজা এদেরকে বলছে যে ভাই তুই কোনো মতে টিকে যা। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, সিঙ্গেল ক্যারি করবে। তো এই জায়গাটায় আর মানে এই জিনিসটা তো আমি যে সিঙ্গেল দিচ্ছি সে আউট, মানে যার জায়গা প্রত্যেকবার ফোর্থ বলে রান দিতে হচ্ছিল যাতে 2 বল খেলতে হয়। তো এই জিনিসটা হয়তো আমার মাথা থেকে বেরিয়ে তুমি অনেক ফ্রিলি খেলতে পারবে, যে ওই দিক থেকে আমি 1 রান নিয়ে কন্টিনিউ করতে পারবো। মানে আমার মনে হয় যে এটা একটা টেস্ট ম্যাচের ব্যাপার নয় অ্যাকচুয়ালি, না এটা হচ্ছে এটা লং টার্ম প্রসেস, তোমাকে অনেক দূর ভাবতে হবে, সেটাকে অনেক দূর ভাবতে হবে, ফার্দার করতে হবে, যদি মানে বিশ্ব ক্রিকেটে মানে টেস্ট ক্রিকেটে অনেক উপরের দিকে থাকছে। শুধুমাত্র যে এটা মানে টেলেন্ডাররা রান করতে পারছে না, শুধুমাত্র এটা প্রবলেম না, এর প্রবলেম আরো একটা হয়ে যাচ্ছে, যে ব্যাটসম্যানটা দাঁড়িয়ে থাকছে
তারপর টেলেন্ডার নামছে, সেই ব্যাটসম্যানটা রান করতে পারছে না, যেটা যাদের সাথে হয়েছে। একদমই। কারণ আমি এখানটা একটু ভেঙে বলে দিই কেন এটার উপরে জোর দিচ্ছি। আগেও বোধহয় এক জায়গায় বলছিলাম, সেটা হচ্ছে যে ওডিআই বা টি20 তোমার 8, 9, 10 অব্দি সবসময় ব্যাটিং যাবে না, ম্যাক্সিমাম চান্স যাবে না। টি20 যাবেই না, ওডিআইতেও খুব একটা ইম্পর্টেন্ট নয়, বা ইম্পর্টেন্ট হলেও তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট ক্রিকেটে। কারণ সেকেন্ড ইনিংসে যদি ব্যাট কথার কথা নাও যায় টেলেন্ডার অব্দি, ফার্স্ট ইনিংসে তোমার টেলেন্ডার অব্দি ব্যাট যাবেই, এবং সেই রানগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট যাবে। মানে তোমাকে দুটো ইনিংসে ধরে রাখতে, তোমাকে টেস্ট ক্রিকেট খেলতে নেমেছো তোমাকে ধরেই রাখতে হবে 10 উইকেট। ব্যাটিং এ যদি কিছু রান আসে তাহলে সেটা ভালো বেনিফিট, যদি 50 রান 60 রান হয় সেটা অলওয়েজ বেনিফিট। একদম। তো এই জায়গাটা দেখা যাক, ইন্ডিয়াকে একটু কাজ করতে হবে। মানে এটা শুধুমাত্র এই সিরিজ নিয়ে বলছি না, বা একটা ম্যাচ নিয়ে বলছি না, যদি মানে টেস্ট ক্রিকেটে উপরের দিকে থাকতে হয়। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে শুভমান গিলের ব্যাপারে একটা যেটা শুনতে পাওয়া যাচ্ছে, যেটা ট্রল করা হচ্ছে অ্যাকচুয়ালি। এবার আমি ক্রিটিসিজমটার সঙ্গে একমত আর কি, ট্রল এবার বাড়াবাড়ি করা হয় সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে যে শুভমান গিল হচ্ছে যত পাটা পিচ হবে রান করতে পারবে, কিন্তু যখনই সুইঙ্গিং কন্ডিশন হয়ে যাবে, সিম ভালো হবে, তখনই করতে পারবে না। এইটা নিয়ে তোমার কি মতামত? আমার দেখো মনে হয় যে এটার সঙ্গে আমি এটার সাথে আমিও একমত। অ্যাকচুয়ালি আমরা যখন ফার্স্ট যে ভিডিওটা করেছিলাম ইংল্যান্ড ডিএনএ, আমরা সেদিনকে বলেছিলাম, এবং তার আগেও এর আগের তো আমি সম্ভবত বলেছিলাম যে আমি গিলের থেকে এত ভালো আশা করিনি। লর্ডস টেস্ট ম্যাচের আগে আমরা সবার নাম বলেছি, গিলের নাম বলিনি, কারণ আমাদের আশা ছিল যে গিল পারফর্ম করবে। কারণ আমি স্টিল মনে করি যে সুইঙ্গিং কন্ডিশন হলে গিল প্রেসারে পড়বে, গিলের প্রবলেম হবে, ওর ব্যাটিং করতে গেলে প্রবলেম হবে, এবং আমি সেটা এখনো মনে করি। মানে এই একটা 250, একটা 150 পরেও আমি এটা মনে করি। ঠিক আছে, অনেকের ভিন্ন মতামত হতে পারে, অনেকে কিস্তি দিতে পারেন, কিন্তু আমি স্টিল এখন এটাতে এগ্রি করছি। যদি সুইঙ্গিং কন্ডিশন হয় তাহলে গিল প্রবলেমে পড়বে। মানে আমি এটার সাথে আসল পরীক্ষা, ঠিক আছে, যদি ব্যাটসম্যান হিসেবে তাকে মানে তার রেপুটেশন বাড়াতে হয়, 250, 150, এটা হয়তো বা আমরা দেখে স্যাটিসফাইড হচ্ছি, খুশি হচ্ছি যে হ্যাঁ দেখতে তো খুব ভালো লাগছে, যখন করছে ভালো লাগছে। ভাই ইন্ডিয়ার একটা প্লেয়ার ইংল্যান্ডে গিয়ে 250 মারছে। ক্রিকেটে গুরুত্ব পেতে গেলে একটা হচ্ছে অপোনেন্টের থেকে রেসপেক্ট, অন্য টিমের থেকে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া তোমাকে তখনই রেসপেক্ট করে যখন তুমি কঠিন সিচুয়েশনে একটা 100 করবে। তো সেটা সবাই জানে যে অ্যাকচুয়ালি কোনটা পাটা পিচে হচ্ছে, কোনটা কি হচ্ছে। বিরাট কোহলি কিন্তু এরকম পাটা পিচ পায়নি, ঠিক আছে। আমি বিরাট কোহলি অনেক ক্রিটিসিজম করি, ডেফিনেটলি চিরজীবন খোঁচা দিয়ে গেছে, আউটসাইড এজ হয়ে গেছে, কিন্তু বিরাট কোহলি কিন্তু একটু চাপের সিচুয়েশনে অ্যাকচুয়ালি ইংল্যান্ডে এরকম পিচ আমার তো অ্যাকচুয়ালি লাস্ট কবে দেখেছি আমি, লাস্ট কবে দেখেছি মানে ইন্ডিয়া সফরে। হ্যাঁ, ইন্ডিয়ার সাথে আমি বলছি। মানে ইংল্যান্ড লাস্ট বেশ কয়েক বছর ধরে বাস বলটা আসবে থেকে এটা শুরু করে, ওটা করেছি। মানে ওটা অ্যাকচুয়ালি ওটা কাইন্ড অফ ওদের বেনিফিটেই যায়, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ওদের একটুখানি প্রবলেম হয়ে গেছে। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে জয়সওয়ালের এই যে অ্যাপ্রোচটা লর্ডস টেস্টে, একজন কমেন্ট করেছিলাম, দেখছিলাম যে তোমরা আজকে প্রচন্ড বেশি ইমোশনাল বোঝা যাচ্ছে, যে কারণে জয়সওয়ালের আউটটা নিয়ে কথাই বললে না। আমরা জয়সওয়াল কিন্তু টাচ করেছিলাম, একদম যে টাচ করিনি তা নয়, তবে হ্যাঁ ডিটেলসে গিয়ে যে একটা ক্রিটিসিজম করা সেইটা মেবি করিনি। তবে জয়সওয়াল সেটা ডিজার্ভ করে 100%। জয়সওয়ালের অন্যরকম অ্যাপ্রোচে খেলা হচ্ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রত্যেকটা প্লেয়ারের একটা নেচার রয়েছে। আজকে ঋষভ পান্ত সে অ্যাটাকিং মাইন্ডসেটের একটা ক্রিকেটার, সে রেজাল্ট দিচ্ছে যে কারণে তার ক্রিটিসিজম নেই, কিন্তু যদি রেজাল্ট না দেয় তাহলে তার ক্রিটিসিজম হবে যে ওই শটটা টেস্ট ক্রিকেটে কেন ওই সময় কি দরকার ছিল, এটা ভুল হলো, ঠিক আছে, এরকম ক্রিটিসিজম কিন্তু হবেই। তুমি পরপর তুমি 5টা টেস্ট ম্যাচে অসফল হতো দেখো, সঙ্গে সঙ্গে ক্রিটিসিজম স্টার্ট হবে। জয়সওয়ালের কিন্তু এটা একটা মাইন্ডসেট, এবং সেই মাইন্ডসেটেও রান করেছে, প্রচুর রান করেছে, এবং ভালো অ্যাভারেজে এখনও ওর কেরিয়ার। আমি লর্ডস টেস্টের আগে আমি এখন আপনাদেরকে বলবো আপনারা টেস্টের প্রিভিউটা গিয়ে দেখে নিন। আমি এবং কর্ণই দুজনই সেখানে পরিষ্কার বলেছিলাম যে এটাই দেখবার মতন ব্যাপার হবে যে জয়সওয়াল কি লর্ডসে ধরে খেলে নাকি অ্যাটাকিংভাবেই খেলে, যে মাইন্ডসেটটা নিয়ে ব্যাটিং করে নর্মালি। তখন আমি বলেছিলাম, কর্ণই তো বলেছিল যে হ্যাঁ ওরকমভাবেই ও খেলবে, তাতে যদি দুটো ফেলিওর হয় অত ভাববার কিছু নেই। একটা টেস্ট ম্যাচে ফেলিওর মানে একদম জীবন বদলে যাচ্ছে এরকম বিষয় না, হতেই পারে। তো আমি এখনও সেটাই বলবো, যদি জয়সওয়ালের এটাই যে অ্যাটাকিং মাইন্ডসেটেরই ব্যাটসম্যান আমি, ও সেরকমভাবে খেলুক, কারণ প্রত্যেকটা প্লেয়ারের একটা নিজস্ব নেচার রয়েছে। এবার তারপর দেখা যাক, ঠিক আছে, ক্রিটিসিজম ডেফিনেটলি হবে। ওই শটটা ওই সময় ওটা ছিল না, ওটা বল ছিলই না, খেলেছে। এবার এটাই এখন ক্রিকেট এই জায়গাতেই চলে এসেছে, বদলে গেছে, কিছু করবার নেই সত্যি বলতে। মানে ওই জয়সওয়ালই যখন হঠাৎ করে একটা মানে সেদিনকে যদি কথা 40 বলে 45 জয়সওয়াল ওরকমভাবে খেলবার জন্য ইন্টেন্টের জন্য করে দিত, তাহলে কিন্তু ইন্ডিয়া যেভাবে ম্যাচে চলে আসতো, ইংল্যান্ড জাস্ট মানে ধূলিসাৎ হয়ে যেত, আর ফিরে তাকাতে হতো না আর কি ইন্ডিয়া। এটার সাথে অ্যাকচুয়ালি আমিও একমত। আমি মানে আগের দিনও একমত ছিলাম, আমি এখনো একমত রয়েছি। দেখো ফেলিওর খুব বেশি এখনো হয়নি, ঠিক আছে। এবার তুমি বলতে পারো আগের দিন ম্যাচটা 22 রানে আমরা হেরেছি, সেই জন্য ওইটা না অনেক বেশি পয়েন্ট আউট হয়েছে, ঠিক আছে। এটা যদি একটু বড় রানে হারতাম, মানে অনেক ধরো 100 রানে হেরে গেলাম বা জিতে যেতাম, তখন দেখতে ওই ইশানে চর্চাই হতো না, ঠিক আছে। তো আমি মনে করি ইংল্যান্ডে যখন খেলছে এবং ইংল্যান্ড যখন এই বাসবল, যদি আফটার ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড খেলতে পারছে না এই বাসবল, ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড যখন তাতে আমার মনে হয় যে যদি একজন ওপেনার কেউ এরকম ভাবে একটু সেট করে নিতে পারে নিজেকে,
যে স্পিডে রান করবে, তার কারণ তার সঙ্গে কেএল রাহুল আছে যে ধীরে সুস্থে ধরে বেঁধে ব্যাট করতে পারবে আরামসে। তো একজন যে স্পিডে রান করবে, এটা যদি একবার একটু সেট হয়ে যায়, হ্যাঁ একটু প্রবলেম এদিক ওদিক হবে, কিন্তু একবার যদি সেট হয়ে যায় আমার মনে হয় সেটা ইন্ডিয়ার জন্য খুব ভালো। ঠিক আছে, তো আমার মনে হয় যে আমি ব্যক্তিগত সেটা মনে করি, আমার টেস্ট ক্রিকেট এখন যে জায়গায় গেছে না, হ্যাঁ মানে তোমার কিছু প্লেয়ার মানে একটা পান্ট একটা জয়সওয়াল এগুলো কিন্তু লাগবে। হয়তো এই টেস্ট ম্যাচ দেখে আমরা ওটা নিয়ে একটা ক্রিটিসিজম, মানে দেখো জয়সওয়ালকে পান্তের মতন খেলতে বলছি না, ঠিক আছে, ওপেনার এসেই তুমি নেবে একেবারে মারধর ওরকম, ঠিক আছে ওরকম বলছি না, কিন্তু একটা রান করে কিন্তু একটা মানে ওর স্ট্রাইক রেট একটু বেশি থাকে, মানে আমি বলছি 80-90 বা কথার কথা খুব বেশি হলে 100, ঠিক আছে, এই স্ট্রাইক রেটে যদি রানটা করতে পারে, ঠিক আছে, অসুবিধা হোক একটু ফ্লপ খাক, ঠিক আছে, মানে স্টিল ম্যানেজেবল। এটা আমার মনে হয় না যে একটা মানে আমার অ্যাকচুয়ালি অ্যাপ্রোচটাতে আমার এখনো অবধি ভুল মনে হচ্ছে না, এবার পরপর অসফল হলে তখন মেবি চেঞ্জ করার কথা মনে হতে পারে। ক্রিকেটার রেজাল্ট দিয়েছে, আমি সেই ক্রিকেটারকে একটা ফেলিওরের জন্য মানে জাজ করতে প্রস্তুত নই, তবে হ্যাঁ ডেফিনেটলি ক্রিটিসিজম যদি কেউ করে সে একদম ঠিক কাজ করছে, মানে ক্রিটিসিজম হওয়ার জায়গা এটা অ্যাকচুয়ালি 50-50, মানে তুমি কাউকেই আর কি হ্যাঁ মানে করলে করতেও পারে, কারণ শটটা ভুল শট ছিল 100%। আবার যদি কেউ মনে করে যে ঠিক আছে, দেখো ক্রিকেটাররাও আফটার অল মানুষ, মানে একটা আধা ভুল হবে, এবার যদি কেউ চিরজীবন খোঁচা দিয়ে যায় তাহলে আলাদা বিষয়, সেটার সময় খুব একটা ইয়ে নয়। যাই হোক, আমরা আজকের আলোচনায় প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আপনাদেরকে জানিয়ে রাখি জো রুটের বেন স্টোকসের প্লেয়ার হিসেবে প্রচণ্ড ভালো স্ট্যাটিস্টিক্স এই ওল্ড ট্র্যাফোর্ডে, এবং ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড এই মুহূর্তে বাঘের বাচ্চা, যেরকম ফর্মে তারা রয়েছে, জোফরা আচ্ছা যেরকমভাবে আগুন ঝরিয়েছে, সব কিছু মিলিয়ে ইংল্যান্ডকে ফেভারিট লাগছে, বলতে খারাপ লাগছে কিন্তু ইংল্যান্ডকে আমার এই মুহূর্তে ফেভারিট লাগছে। বলতে খারাপ লাগার কিছু নেই, আমাদের তো ভাই যখন টেস্ট শুরু হয়েছিল তার আগে আমরা বলেছিলাম যে ইংল্যান্ডের ফেভারিট। আমরা খেলা দেখে ইন্ডিয়া, শোনো তখন ইন্ডিয়ার থেকে কোনো এক্সপেকটেশন ছিল না, জানি যে ঠিক আছে খারাপ, এখন সিচুয়েশনটা ইন্ডিয়ার জন্য একটু প্রবলেমেটিক তৈরি হয়ে গেল না, তোমার আকাশদীপ নেই, ঠিক আছে, তার জায়গায় যদি আরশদীপকে আমরা দেখিনি সেরকম ভাবে, কিন্তু স্টিল মানে দুটো বলার নেই থাকতো, আরশদীপ থাকতো, ঠিক আছে, হ্যাঁ দুটো বলার নেই, এবার হট করে একজন আনশুল কম্বোজ কিন্তু তার ডোমেস্টিকের পারফরম্যান্স ভালো, ঠিক আছে, এগেন মানে ডোমেস্টিকের পারফরম্যান্স ভালো ইজ ফর স্ট্যাট, ঠিক আছে, মানে যে স্পিডে বল করে তাতে করে আমি জানি আফটার অল কতটা এফেক্টিভ হবে এটা নিয়ে সন্দেহ রয়েছে আমার। আনশুল কম্বোজ একজন এমন বলে যে সুইং পাবে, এটার ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু সেটা কতক্ষণ পাবে 1 নম্বর, এবং 2 নম্বর বিষয় হচ্ছে যে ওই যে স্পিডটা সুইং না পেলে কিন্তু ওটা একেবারে ইনএফেক্টিভ আজকের মডার্ন ডে ক্রিকেটে, ওটা কিন্তু প্রবলেমের। এবং ইংল্যান্ড যেরকম ভাবে খেলে তাতে মার খাবে, ওটাতে মার খাবে, ঠিক আছে, এবার দেখা যাক। আর বিষয়টা হয়ে যাচ্ছে যদি কোনো কারণে ধরো কেউ একজন, কারণ টেস্ট ক্রিকেট এতক্ষণের খেলা চোট পেয়ে যেতেই পারে, যদি চোট পেয়ে যায় আরো ডিফিকাল্ট হয়ে যাবে ইন্ডিয়ার জন্য, কোনো একটা বলার যদি ধরো সিরাজ চোট পেয়ে গেল বা বুমরা চোট পেয়ে গেল, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। দেখা যাক, তো মানে দেখা যাক কি হয়। আপাতত মানে ইংল্যান্ডকেই ফেভারিট লাগছে, তবে আশা করব যে তবে পটেনশিয়াল রয়েছে, হ্যাঁ এটা মানে আমরা একেবারে ছেড়ে দিচ্ছি না যে ইংল্যান্ড জিতে যাবে, একদমই নয়, একটু মানে ওই মেজরলি একটু এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচটাও জমজমাটি হবে, যদি জমজমাট তো ডেফিনেটলি হতেই হবে, তার কারণ হচ্ছে ডু অর ডাই ম্যাচ ভাই, এটা জিততেই হবে। এই নিয়ে এরকম এক পেশে খেলা আর আমি দুটো টেস্ট ম্যাচে একটাও এক পেশে দেখছি না। অ্যাকচুয়ালি 2018-তে ইন্ডিয়া এরকম টাইট গেছিল ইংল্যান্ড সফরে, কিন্তু গিয়ে সেই আফটার হেরেছিল, 4-1 হেরেছিল। এবার অ্যাকচুয়ালি সেরকমই হচ্ছে, এবারও ব্যাপারটা আমার মনে হচ্ছে যে সেই দিকেই এগোচ্ছে, একটু হতাশাজনক। দেখা যাক যে ইন্ডিয়া মানে ঠিক আছে, এখনো দুটো আছে, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। এতক্ষণ হচ্ছে যে বুদ্ধি দিয়ে কথা বললাম, এবার হচ্ছে মন থেকে কথা বলছি, ভারতই জিতবে, আপনারা দেখবেন, এটা ভারতই ফেভারিট। সব এসব এতক্ষণ জানেন সব বাজে কথা, ভারতই জিতবে, ওগুলো তো ভিডিও করতে তাই বলছিলাম, আফটার ভারতই জিতবে। সেই নোটেই আজকের ভিডিও শেষ করছি। আপনাদের মতামত কি আপনারা ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই পডকাস্টটা ভালো লাগে একটুখানি ক্রিকেট লাভার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এই পডকাস্টটা আমরা চেষ্টা করছি কাজ করা ভালো করে গ্রো করবার, আমাদেরকে হেল্প করুন। থ্যাংক ইউ। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।